সালামু আলাইকুম বন্ধুরা, কি হবে যদি পৃথিবীতে এমন কিছু ক্রিয়েচাররা হামলা করে যারা অন্য গ্রহ থেকে এসেছে এবং তারা পৃথিবীর 95% মানুষকেই মেরে ফেলেছে এবং শুধুমাত্র এই ক্রিয়েচাররা পৃথিবীতে এসেছে মানুষকে ধ্বংস করার জন্য। এরা পৃথিবীতে কিভাবে আসলো এবং কে তাদের পাঠিয়েছে, সকল কিছু জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমার একটা কণ্ঠস্বর শুনতে পাই যেখানে বলা হয় মাটির নিচ থেকে কিছু ক্রিয়েচার উপরের পৃথিবীতে এসে মানুষের উপর হামলা করছে এবং সেই ক্রিয়েচারদের কোনো কিছু দিয়ে মারা যাচ্ছে না, তাদের উপর গুলি করলে, গ্রেনেড মারলেও তাদের কোনো ক্ষতি হয় না। এই ক্রিয়েচারদের থেকে বাঁচার একমাত্র জায়গা হলো উঁচু জায়গা এবং মাটি থেকে 8000 ফুট উপরে কোনো ক্রিয়েচার হামলা করতে পারে না এবং সেই কণ্ঠস্বর সকল লোককে সেই উঁচু জায়গায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর 3 বছর পর আমরা রকি নামের একটা বাচ্চাকে দেখতে পাই যার নাম ছিল হান্টার। সে উঁচু পাহাড় থেকে একটু নিচে নেমে কিছু একটা দেখার ট্রাই করছিল। তখন হান্টার সেখানে কিছু একটা আওয়াজ শুনতে পায়, এজন্য সে ভয় পেয়ে এখান থেকে তার বাড়ির দিকে পালাতে শুরু করে। হান্টার বুঝতে পারে যে সেই ক্রিয়েচারটা তখন তার পিছু পিছু আসছে। তখন আমরা সেই ক্রিয়েচারদের ছোট একটি ঝলক দেখতে পাই, আর যখনই সেই ক্রিয়েচাররা হান্টারকে ধরে ফেলবে তখনই হান্টার একটা সাদা লাইনের উপরে চলে যায়। তখন সেই ক্রিয়েচাররা সেই সাদা লাইনের উপরে যেতে পারে না এবং সৌভাগ্যবশত হান্টারের জীবন এখানেই বেঁচে যায়। এই সাদা লাইনের মানে হলো সে যে 8000 ফুট উপরে চলে গিয়েছে এবং এইটা 8000 ফুট এর সাদা লাইন ছিল। এরপর আমাদের 8616 ফিট উপরে মানুষের বসতি দেখানো হয়, আর এখানকার মোট জনসংখ্যা ছিল 193 জন। আর এইখানে আমরা হান্টারের বাবা বিলকেও দেখতে পাই। তখন সে হান্টারকে বলছিল, তোমার একটা ভুলের কারণে তুমি এখানে মারা যেতে পারো, তুমি কখনো 8000 ফিটের নিচে নামবা না। তখন হান্টার তার বাবাকে বলে যে আমি শুধু এইটা দেখতে চাইছিলাম যে আমাদের আশেপাশে আর কোনো মানুষ থাকে কিনা। তখন বিল তাকে বলে যে এমন কৌতূহল তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে এবং তার বাবা তাকে আরো বলে যে তুমি এমন কোনো জায়গায় যাবে না সেই জায়গায় বাতাস কম চলাচল করে। আর এখানে আমরা জানতে পারি যে হান্টারের শ্বাসকষ্টের সমস্যা আছে এবং তাকে রাতে অক্সিজেন দেওয়া হয়। এরপর বিল তাকে বলে যে আমি তোমার মায়ের মতো তোমাকে হারাতে চাই না। এরপরের দৃশ্যে আমরা বিলের সাথে কেটি নামের একটা মেয়েকে দেখতে পাই যে ছিল বিলের স্ত্রী, তার বেস্ট ফ্রেন্ড। তখন বিল তাকে বলে আজকে হান্টার সেই লাইন ক্রস করে নিচে চলে গিয়েছিল এবং সে এটা শেষ জায়গা ছিল, সেইখানে লাস্ট পার সে তার মাকে দেখছিল। কেটি তখন বিলকে বলে যে দেখো এই পুরো এলাকার মধ্যে হান্টার একাই বাচ্চা এবং তার খেলার কোনো সঙ্গী নেই। তুমি তাকে যতবার বারণ করো না কেন সে বাইরে যাবে, কারণ তার কাছে এই পাহাড় একটা জেলখানার মতো। বিল তখন তাকে বলে যে হামলার 3 বছর পরও আমরা বেঁচে আছি, এইটা হান্টারকে বুঝতে হবে। সম্ভবত এটা হতে পারে যে 3 বছর আগে এখানে যুদ্ধ হয়েছিল, যেটা আমাদের এখানে খুলে বলা হয়নি। এরপর নিনা নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই যে তার বন্দুক দিয়ে একটা জিনিসের চামড়ার উপর গুলি করছিল, কিন্তু এইখানে সেইটার কোনো ক্ষতি হয় না কারণ এইটা ক্রিয়েচারদের চামড়ার একটা অংশ ছিল। এরপর রাতের বেলা হান্টারের অক্সিজেন মাস্ক খারাপ হয়ে যায়, যার কারণে তার এখানে অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু এইখানে বিল ঠিক সময় এসে তার মাস্কটা পরিবর্তন করে তাকে বাঁচিয়ে নেয়। এটার কারণে বেল অনেক টেনশনে পড়ে যায় এবং সে একটা ম্যাপ দেখতে পায় এবং তারা যেখানে আছে সেইটার অবস্থান দেখছিল এবং সে এখান থেকে বাইরে যাওয়ার জন্য ভাবছিল। পরের দিন হান্টারের জন্মদিন। বিল তখন তাকে বলে যে তোমার অক্সিজেনের সকল ফিল্টার নষ্ট হয়ে গেছে, যে কারণে আমাকে এইখান থেকে অন্য জায়গায় যেতে হবে এইটা আনার জন্য। কিন্তু হান্টার এখানে তার বাবাকে যেতে বারণ করে, কারণ এইভাবে করে তার মাও এইখান থেকে গিয়েছিল এবং সে আর কখনোই ফিরে আসেনি। তখন বিল তাকে বলে যে আমি তোমাকে প্রমিস করছি যে আমি সত্যি ফিরে আসব। এরপর বিল নিনার বাসায় যায় এবং সে তাকে হান্টার সম্পর্কে বলে এবং সে তাকে আরো বলে যে কালকে সে এখান থেকে চলে যাচ্ছে, কারণ এইটা ছাড়া তার কোনো রাস্তা নেই। নিনা তখন তাকে এইটা করতে বারণ করে। তখন সে তাকে বলে যে তুমি যদি সেই ক্রিয়েচারদের মুখোমুখি হও তাহলে সেই ক্রিয়েচাররা তোমাকে মেরে ফেলবে। নিনা তাকে আরো বলে যে আমি এখানে অনেক রাস্তা সম্পর্কে জানি, কিন্তু এমন কোনো রাস্তা সম্পর্কে আমি জানি না যেটা তোমাকে সবসময় 8000 ফুটের উপরে রাখবে। আর যখনই তুমি 8000 ফুটের নিচে তোমার নিঃশ্বাস ছাড়বে তখন ক্রিয়েচাররা তোমাকে খুঁজে নেবে এবং তোমাকে সাথে সাথেই মেরে ফেলবে এবং তুমি যে বর্ডার পর্যন্ত যাবে সেইখানে যেতে তোমার 2 দিনের বেশি সময় লাগবে। তখন বিল তাকে বলে যে তুমি এমন একজন মানুষ যে ক্রিয়েচারদের সাথে লড়াই করছো এবং তুমি বেঁচেও আছো এবং তুমি 3 বছর ধরে সেই ক্রিয়েচারদের উপর রিসার্চও করছো এবং তাদের সাথে লড়াই করার কিছু কৌশল তুমি জানো। বিল তাকে আরো বলে যে সেই বর্ডারের কাছে তো তোমার একটা লাইব্রেরিও আছে যেখানে তো তুমি গবেষণা করতে এবং সেইখান থেকে তোমার রিসার্চ করা বুকও পেতে পারো। এবং এটা শুনে আমরা বুঝতে পারি যে নিনা একজন গবেষক ছিলেন এবং বিলের স্ত্রী তার সাথে কাজ করতো। বিল তাকে বলে যে পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তা আছে আমরা তো সেই রাস্তা দিয়েও যেতে পারি। নিনা তখন তাকে বুঝিয়ে বলে যে এই রাস্তাটা হলো একটা ট্র্যাপ এবং তুমি সেই রাস্তা দিয়ে যদি যাও তাহলে সেই ক্রিয়েচাররা তোমাকে হত্যা করে দিবে। বিল তখন তাকে বলে যে আমি জানি সেই রাস্তা কেমন হবে, কারণ আমি সেই রাস্তা বানানোর সময় ওইখানে কাজ করেছি। এইখানে নিনার এই কথাটুকু একটু ভালো লাগে না, কারণ সে জানে সে যদি বোল্ডার পর্যন্ত পৌঁছে যায় সেটা হবে এই জায়গা থেকে 2000 ফিট নিচে, যার কারণে ক্রিয়েচাররা সহজে বিলকে তাদের শিকার বানিয়ে ফেলতে পারবে। কিন্তু বিল এখানে
তার পরিকল্পনা পরিবর্তন করতে চায় না। তারপর সে এখান থেকে চলে যায়। এরপর আমরা নিনাকে একটা ট্র্যাকারের উপর কাজ করতে দেখি। পরদিন বিলের সাথে যাওয়ার জন্য তার বন্ধু কেটিও তার কাছে চলে আসে। বিল তখন তাকে তার সাথে যেতে মানা করে, কারণ এটা একটা ভয়ঙ্কর যাত্রা হবে। কিন্তু কেটি তার কোনো কথাই শোনে না। কেটি তাকে ভালোভাবে বুঝিয়ে বলে যে দেখো, একদিন না একদিন তো আমাদের সেই ক্রিয়েচারদের মুখোমুখি হতেই হবে, কেননা আজকে আমরা মুখোমুখি হয়ে যাই। তারপর তারা এইখান থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তখন রাস্তায় নিনাও তাদের সাথে যোগ দেয়। কেটি তখন তাকে বলে যে তুমি তাদের সামনে কিভাবে দাঁড়াবে, কারণ তাদের উপর তো কোনো বুলেটের প্রভাব ফেলতে পারে না। তখন নিনা সেইখানে কিছু বলে না। এরপর তারা তিনজন সেইখানে একটা প্ল্যান বানাতে থাকে যে যে এরিয়াতে সবচেয়ে ক্রিয়েচার বেশি রয়েছে সেই এরিয়া তারা কিভাবে পার করবে। এরপর তারা রাস্তায় বেরিয়ে যায়। তখন নিনা তাদেরকে তার কাছে থাকা সেই ট্র্যাকারের সম্পর্কে বলে যে এইটা ক্রিয়েচারদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধারণ করতে পারে এবং এইটার মাধ্যমে আমাদের আশেপাশে থাকা সকল রিপার্সদের লোকেশন আমরা জানতে পারবো। এবং এখানে আমরা এটা জানতে পারি যে সেই ক্রিয়েচারদের তারা রিপার্স বলে। এরপর তারা আস্তে আস্তে 8000 ফিটের নিচে চলে যায়। এরপর কিছুক্ষণ তারা নিচে হাঁটার পর সেখানে অনেকগুলো ঘোড়াকে দেখতে পায়। তখন তারা এটা বুঝতে পারে যে সেই ক্রিয়েচাররা মানুষ ছাড়া আর কোনো প্রাণীর ক্ষতি করে না। এরপর তারা জলদি করে সেই ঘোড়ার দিকে পৌঁছে যায়, যে জায়গার উচ্চতা ছিল 7600 ফিট। তখন নিনার একটা জিনিসকে দেখিয়ে বলে যে ওই ছোট্ট জিনিসটা দেখা যাচ্ছে ওইটা 8000 ফিটের উপরে। এরপর তারা একটা কেবল কার দেখতে পায় এবং তারা সেই কেবল কারের মাধ্যমে এই রাস্তাটা পার করার কথা ভাবছিল। আর তখনই নিনার ট্র্যাকার সেখানে সিগন্যাল দিতে থাকে যে তাদের আশেপাশে কোনো ক্রিয়েচার চলে এসেছে। তারপর বেল এবং কেটি সেই কেবল কারের দিকে পালাতে শুরু করে এবং অন্যদিকে নিনা সেই ক্রিয়েচারদের উপর গুলি চালাতে শুরু করে এবং গুলি চালানোর কারণে সেইখানে রিপার্সরা অনেক বেশি রেগে যায় এবং তারা তিনজন এইখানে কেবল কারের মাধ্যমে সেই উঁচু জায়গায় পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু সেইখানে ক্রিয়েচার কেবল কারের তার চিরে ফেলে, কিন্তু কোনো মতে তারা সেইখান থেকে পালিয়ে 8000 ফিটের উপরে চলে যেতে সক্ষম হয় এবং রিপার্সরা ওই সাদা দাগের ওই পারে কোনোভাবেই যেতে পারছিল না, যার কারণ হলো সে এই লাইনের পারে দাঁড়িয়েছিল। এরপর এইখানে একটা ঘরের ভিতরে তারা তিনজন রাতের জন্য আশ্রয় নেয়। নিনা তখন তাদেরকে এটা বলে যে আমি আমার 3 বছরের গবেষণায় এটা বুঝতে পেরেছি এরা কোনো শিকারী নয়, কারণ শিকারীরা খাওয়ার জন্য হত্যা করে কিন্তু এখানে তারা আমাদের মাংস খায় না। এর মানে এটা হতে পারে যে তারা শুধু আমাদেরকে মেরে আনন্দ উপভোগ করে। তারা মাটি থেকে বেরিয়ে 1 মাসের ভিতরেই 95% মানুষকে তারা মেরে ফেলেছে। এরপর তারা তাদের যাত্রা আবার শুরু করে। এরপর কলোনি মাইন নামে একটা জায়গায় পৌঁছে যায় যার উচ্চতা ছিল 9800 ফুট। বিল তখন তাদেরকে বলে যে এইটা হলো লেভেল 9 এবং আমাদের এইখান থেকে লেভেল 8 এ যেতে হবে, না হলে আমরা সেই বোল্ডারের কাছে যেতে পারবো না। এবং তারা যেইখানে যাবে এইখান থেকে সেইটা 19 মিনিটের রাস্তা এবং সেইটা 8000 ফিটের উপরে ছিল। তখন নিনা বিলকে বলে যে তুমি এইটা কিভাবে জানো যে জায়গাটা 8000 ফিটের উপরে। সে তাকে বলে যে জায়গাটার যে সিঁড়িগুলো ছিল সেইটা এক হাইটের না এবং সে তাকে আরো বলে যে আমরা যদি লেভেল 8 এ যাই তাহলে আমরা সেভ লাইনের নিচে চলে যাব। তখন এইখানে বিল বলে যে এখানকার 211 মিটার পর্যন্ত সেভ লাইন আছে। এরপর কেটি তাদেরকে বলে যে তারা এসেছিল অন্ধকার থেকে এবং তারা গুহার যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে এবং তারা অন্ধকার দেখতে পায় এবং তারা যদি লেভেল 8 এ যায় এবং সেটা যদি হয় 8000 ফিটের নিচে তাহলে সেই ক্রিয়েচাররা তাদের নিঃশ্বাসের শব্দে তাদেরকে ধরে ফেলবে। এরপর তারা এইখান থেকে লেভেল 8 এ যাওয়ার জন্য রওনা হয়, কারণ তাদের কাছে এইটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এরপর তারা কিছু দূর যাওয়ার পর সেইখানে রাস্তা বন্ধ দেখে এজন্য তারা লেভেল 8 এ না গিয়ে সরাসরি লেভেল 7 এ যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেইটা সেভ লাইনের 104 মিটার নিচে ছিল। এই জায়গায় নিনা এইটা করতে বারণ করে। তখন বেল তাদের দুজনকে এইখান থেকে চলে যেতে বলে, কারণ সে একাই মিশনটা সম্পূর্ণ করতে চায়। এরপর আমরা দেখতে পারি যে তারা দুজন তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা লেভেল 7 এ চলে যায় এবং লেভেল 7 এ যাওয়ার পর তারা বুঝতে পারে যে তারা সেইখানে ক্রিয়েচারদের নজরে চলে এসেছে। আর যখনই তারা সেইখানে তাদের টর্চ বন্ধ করে তখন তারা রিপার্সের আওয়াজ শুনতে পায়। এরপর তারা তিনজন সেইখান থেকে পালাতে শুরু করে এবং সেইখানে ছোট্ট একটা গুহার মধ্যে যে তারা লুকিয়ে পড়ে। তারা সেইখানে তাদের শ্বাস বন্ধ করে রেখেছিল এবং সেইখানে রিপার্স তার একটা অঙ্গের সাহায্যে তারা যে শ্বাস নিচ্ছে নাকি নিচ্ছে না সেটা চেক করতেছিল। এরপর নিনা সেইখানে একটি প্লেয়ার গান জ্বালায় এবং সেইটা জ্বালিয়ে তারা সেইখান থেকে পালাতে থাকে, কিন্তু অপর পাশে একটা ক্রিয়েচার দাঁড়িয়েছিল যেটা সেইখানে কেটিকে মেরে ফেলে এবং তার সাথে করে তাকে নিয়ে যায় এবং তাড়াতাড়ি করে নিনা এবং বিল ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে যাওয়ার পর কেটির জন্য তাদের দুঃখ হতে থাকে, কিন্তু তারা জানতো যে তারা সেইখানে কিছুই করতে পারবে না। এরপর তারা আবারও চলতে শুরু করে এবং রাত হলে তারা একটা ভাঙা করে আশ্রয় নেয় এবং তারা এখানে একটা গাড়ি খুঁজে পায় যেটা খুব ভালো অবস্থায় ছিল। এরপর ডিনারের সময় নেনা বিলকে বলে যে এখানে ল্যাবে একটা কেমিক্যাল আছে যেটা ম্যাগনেটিয়াম অক্সাইডের কিউবিক গ্রুপ এবং সেইটা আমার লাগবে। নেনা এখানে মনে করছিল তাদের শরীর ফুটো হচ্ছে না কেন, তারা বৈদ্যুতিকভাবে চার্জ হচ্ছে এবং তাদের শরীরে কোনো বৈদ্যুতিক ডিফেন্স মেকানিজম রয়েছে এবং তারা যদি সেখানে বুলেটের উপর প্যারাগ্লাস কেমিক্যাল লাগিয়ে দেয় তাহলে সেইটা 1 মিলিয়ন বিদ্যুতিক
সাইন্টিফিক রিঅ্যাকশন করবে, যেটা অভ্যন্তরীয়করণে রূপান্তরিত হবে এবং এতে করে ক্রিয়েচাররা এখানেই মারা যাবে। কিন্তু এখানে মিনা রিচার্ডস বিলের কাছে একদম ফাও মনে হচ্ছিল। পরদিন তারা সেই গাড়ির সাহায্যে সেই বোল্টার হসপিটাল পর্যন্ত পৌঁছে যায়, যেখানে পঞ্চম তলায় বিলের অক্সিজেন ফিল্টার পেয়ে যায়। তখনই তাদের উপর একটা রিভার্স আক্রমণ করে দেয় এবং তারা সেইখানে কোনো মতে তাদের জীবন বাঁচায়। তারা এখানে একটা অক্সিজেন সিলিন্ডারে ফায়ার করে যায়, ফলে সেইখানে অনেক বেশি পরিমাণে বিস্ফোরণ হয়ে যায়, ফলে ক্রিয়েচাররা অনেক দূরে গিয়ে পড়ে। আর এই সুযোগে তারা এখান থেকে দ্রুত পালিয়ে নিনার ল্যাবে চলে যায়, যেখানে নিনা ম্যাগনেসিয়াম অক্সাইডের আবরণ প্রস্তুত করতে থাকে। তখন এইখানে নিনার পরিবারের ফটো দেখতে পাই। তখন নিনা বলে যে আমার টিম কোবলাট নামের একটা কেমিক্যাল মিশ্রণের ব্যাটারি থেকে রাসায়নিক থেকে ইলেকট্রনিকের প্রবাহ 3 গুণ পর্যন্ত বাড়ানোর জন্য রিসার্চ করছিল। তখন এখানে একটা ক্রিয়েচার হামলা করে এবং এখানে আমার পুরো পরিবার মারা যায়। এরপর নিনা এখানে সেই কেমিক্যালটা গুলির উপর লাগায় এবং সেই গুলিটা দিয়ে সেই রিপার্সের চামড়ার উপর ফায়ার করে, কিন্তু তখনই সেই চামড়ার কোনো ক্ষতি হয় না। এরপর নিনা বিলকে এইখান থেকে চলে যেতে বলে, কারণ তার আরো কিছু গবেষণা বাকি ছিল এবং বিল এইখানে থাকলে সে মারা যাবে, তাই তাকে সে এইখান থেকে চলে যেতে বলে এবং বিলও যাওয়ার জন্য রাজি হয়ে যায় তার ঠেলের জন্য। এরপর সে এইখান থেকে বেরিয়ে পড়ে যাওয়ার জন্য, কিন্তু রাস্তার মাঝে তার গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় এবং সে তখন গাড়িতে পড়ে যায়। আর অন্যদিকে নিনার দিকে একটা রিপার্স অনেক দ্রুত গতিতে এগিয়ে আসছিল। তখন নিনার মনে পড়ে যে সে উপরে কোবাল্ট নামের কেমিক্যালটা আগের বার লাগিয়েছিল না। এরপর জলদি করে নিনা সেই বুলেটের উপর সেই কোবাল্টের প্রদীপ লাগাতে শুরু করে। আর যখনই সেই ক্রিয়েচাররা নিনার উপর আক্রমণ করতে আসে, তখনই নিনা সেই গুলিটা তার উপর ফায়ার করে। অন্যদিকে আমরা বিলকে দেখতে পাই, সে যখন তার গাড়ি থেকে বেরিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছিল, তখন রিপার্সরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। বিল এখানে তার হাতে থাকা বন্দুকের সাহায্যে রিপার্সদের উপর গুলি করতে থাকে, কিন্তু সে হাল ছাড়তে যাচ্ছিল না। তখনই একটা গুলি এসে রিপার্সের গায়ে লাগে এবং রিপার্সটা সেখানে ব্লাস্ট হয়ে যায়। সেই গুলিতে রিপার্সটা মারা গিয়েছিল। সেই গুলিটা আর কেউ নাই, সেটা নিনাই ছাড়ছিল এবং এইখানে নিনা সেই রিপার্সদের মারার পদ্ধতি খুঁজে পেয়েছিল। এরপর কোবাল্ট কেমিক্যালের সাহায্যে এখানে যত রিপার্স ছিল সকল রিপার্সদের নিনা মারতে শুরু করে এবং এইখানে রিপার্সদের টুকরো দেখে বিল এবং নিনা বুঝতে পারে যে এটা কোনো আসল রিপার্স না, এটা হলো একটা মেশিন যে খায় না, ঘুমায় না, যেটা টার্গেট শুধুমাত্র মানুষদেরকে মেরে ফেলা। সে 8000 ফিটের উপরে যেতে পারে না, কারণ সেইটাকে এইভাবে কোডিং করা ছিল এবং এইটাকে খেয়ে বানিয়েছিল। তো সেইটার উত্তর তারা আকাশের দিকে তাকিয়ে খুঁজতে থাকে। এরপর বেঁচে থাকা সকল মানুষরা বুঝতে পারে যে রিপার্সদের কিভাবে মারতে হবে। এরপর তারা একে একে গ্রুপ বানিয়ে বেরিয়ে পড়ে রিপার্সদের মারার জন্য এবং এর সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এরপরে দৃশ্যগুলোতে আমরা সব রিপার্সদেরকে মারা যেতে দেখতে পাই। এখানে এটা পরিষ্কার করে বলা হয় না যে রিপার্সদেরকে কে পাঠিয়েছিল এবং 3 বছর আগে কি হয়েছিল এবং এখানে আসলে কি ঘটেছিল, সেটা আমরা আগামী পর্বেই জানতে পারবো। তো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। তো নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।